যত দিন এগোচ্ছে, অর্থাৎ যত মে মাস প্রায় শেষের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে, তারপর জুন আসবে, যত দিন এগোচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং যারা পেনশন পান তাদের আশাও কিন্তু বাড়ছে। তারা কিন্তু অনেক কিছু আশা নিয়ে বসে আছেন, আশা করছেন, সরকারের থেকে আশা করছেন। কী নিয়ে কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন। ডিএ 25% ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ইন্টারিম অর্ডার দিয়েছে, যে বেঞ্চে সঞ্জয় করোল এবং জাস্টিস সঞ্জয় করোল এবং সন্দীপ মেহতা কিন্তু বলেছেন 6 সপ্তাহ সময় দিয়েছেন। তাহলে যত দিন এগোচ্ছে জুন মাসের মধ্যে কিন্তু এই 6 সপ্তাহ শেষ হয়ে যাওয়ার কথা। রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আশা করছেন যে 25% ডিএ, ডিভিডেন্ড অ্যালাউন্স যেটাকে আমরা, ডিএনএস অ্যালাউন্স যেটাকে আমরা বলি, তারা কিন্তু পাবে। কিন্তু কথা হচ্ছে যে সত্যি কি সরকার 25% একসঙ্গে দিতে পারবে কিংবা দেবে? তাদের সদিচ্ছা আছে? 4% কিছুদিন আগে দিয়েছে, 4% কোথায় 25%? ভাবুন তো কতটা ডিফারেন্স। বিশেষ করে যারা পেনশনার্স স্টেট গভর্নমেন্টের, তাদের কাছে কিন্তু একটা খুব বড় আর্থিক সাপোর্ট বলা যায়, ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু পাওয়া যাবে। এবং যারা এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারী আছেন, অর্থাৎ অনগোয়িং যারা চাকরি করছেন, তাদের কাছেও কিন্তু তাদের ফ্যামিলি বাজেটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় সাপোর্ট হবে। যা দিনকাল পড়ছে, চারিদিক থেকে এক্সপেন্সেস বাড়ছে, আর কেন্দ্রীয় হারে এবং ডিএ যা পার্থক্য প্রত্যেকে আপনারা জানেন, তাও এই 25%-এর পরও কিন্তু বেশ অনেকটাই থাকবে। আপনারা নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব দেখছেন, গুরুত্বপূর্ণ পর্ব। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আর আজকে সংগ্রামী যৌথ মঞ্চ, যারা এই ডিএ মামলা নিয়ে, আন্দোলন নিয়ে এখনও কিন্তু শহীদ ব্যানারের নিচে যদি আপনারা জানেন, তারা কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন। অদম্য ইচ্ছাশক্তি বলুন, দাবি পূরণ বলুন, প্রত্যেকেই ডিটারমাইন্ড সংগ্রামী যৌথ মঞ্চ যে আমরা কিন্তু রাজ্য সরকারের থেকে ডিএ নেবই, আদায় করবই, মামলায় সব ক্ষেত্রে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায়। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কলকাতা জেলার কনভেনার অর্জুন সেনগুপ্ত আমাদের স্টুডিওতে, আমার পাশে, অর্জুনবাবু আমার পাশে বসে আছেন। অর্জুনবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। প্রথমে কয়েকটা কিন্তু খুব ডিফিকাল্ট প্রশ্ন আপনাকে ফেস করতে হবে। প্রচুর মানুষজন অনুষ্ঠান দেখেন, আপনি যা বলবেন, আপনার যারা সহকর্মী আছেন, আপনাদের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাও দেখবেন। আবির মেখে যেদিনকে এই রায় এলো সুপ্রিম কোর্ট থেকে, ইন্টারিম অর্ডার এলো, আপনারা কিন্তু সেলিব্রেট করলেন। সংবাদ মাধ্যমে দেখেছি আপনারা বলেছেন যে এটা জয়, আমাদের জয়, আমাদের আন্দোলনের জয়, আমাদের সংগ্রামের জয়। আদৌ কি জয় বলে মনে করছেন? নমস্কার শান্তনুবাবু এবং ট্রাইব টিভিকে ধন্যবাদ। সংগ্রামী যৌথ মঞ্চের যে বক্তব্য, সেটি তুলে ধরার হেল্প করার জন্য, সহায়তা করার জন্য প্রথমেই বলি যে 25% মহার্ঘ ভাতার আদেশ দিয়েছেন শীর্ষ আদালত, সেটি কিন্তু 6th পে কমিশন, অর্থাৎ 2019-এর পর থেকে যা চালু হয়েছে, তার পরবর্তী পর্যায়ের কেন্দ্রের যে 55% মহার্ঘ ভাতা ঘোষিত হয়েছে, বিভিন্ন রাজ্যগুলো যা দিচ্ছে, যেখানে আমরা অর্থাৎ এ রাজ্যের সরকারি কর্মচারীরা শুধুমাত্র 18% পাচ্ছি, এই 25% কিন্তু এই যে 37% তাও ডেফিসিট থাকবে, তার সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক। এই 25% হচ্ছে পঞ্চম বেতন কমিশন ও ষষ্ঠ বেতন কমিশনের মধ্যবর্তী পর্যায়, অর্থাৎ 2009-এর জুলাই থেকে 2019-এর 31শে ডিসেম্বর অবধি কেন্দ্র ঘোষিত মহার্ঘ ভাতা এবং রাজ্য সরকার ঘোষিত মহার্ঘ ভাতার যে ডিফারেন্স, তার এরিয়ার 25% দেওয়ার জন্য মহামান্য শীর্ষ আদালত রায় দিয়েছেন। বেশ। এবার যদি বলেন যে রাজ্য সরকারি কর্মচারী হিসাবে বা সংগ্রামী যৌথ মঞ্চ আমরা 3 বছর টানা আমাদের মহার্ঘ ভাতার দাবিতে
আমাদের 4টি দাবি আছে, তার মধ্যে অন্যতম হলো মহার্ঘ ভাতার দাবি। আমরা আন্দোলন করে যাচ্ছি। শীর্ষ আদালতের এই রায় অবশ্যই কর্মচারী সমাজের কাছে আশার প্রদীপ হিসাবে প্রজ্জ্বল হয়েছে। সেই জন্য কি আপনারা আবির খেললেন? হ্যাঁ, দেখুন, এতদিন শুধু তো আবির খেলিনি, মিষ্টিমুখও করি। একদম একদম। তো এতদিনের আমাদের এই লড়াই, অনেকে আমাদের বলেছেন, আমাদের সহকর্মীরা আমাদের বলেছেন, কিচ্ছু হবে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিস, এ অটল সরকার, এ অচল সরকার, এর থেকে কিছু পাওয়া আকাশ কুসুম কল্পনা। আমরা কিন্তু আমাদের ধৈর্য, আমাদের জেদ, আপনি যে শব্দটি ব্যবহার করলেন ডিটারমিনেশন, এক্ষেত্রে আমরা অনড় ছিলাম। এবং আজকে কিছু না হলেও এই 25% মহার্ঘ ভাতার যে রায় শীর্ষ আদালতের, সেটি আমরা আদায় করতে পেরেছি। হয়তো প্রথম থেকে সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় ছিল না, কিন্তু পরবর্তীকালে গত 3 মাসের মধ্যে আমরা মামলায় জড়িত হয়েছি। তার আগে প্রায় 2.5 বছর কেটে গেছে, 16টি সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, মামলা হয়নি। ডেটের পর ডেট পড়ে গেছে, মানে তারিখ পে তারিখ যেটা বলতে তারিখ পে তারিখ যেটা বলা হচ্ছিল। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ 3 মাসের আগে মামলায় পার্টি হিসাবে ঢোকার আবেদন করেছিলাম। শীর্ষ আদালত আমাদের ইমপ্লিডমেন্টের অধিকার দিয়েছেন, কিন্তু তারপরেই বল গড়াতে শুরু করেছে। যে 2.5 বছর ধরে যেখানে একটাও শুনানি হলো না, সেখানে আমরা পরপর 2টো শুনানি করিয়েছি এবং শেষ অবধি এই 25% রায় বেরিয়েছে। অবশ্য আমরা একই সঙ্গে অন্যান্য মামলাকারীদেরও আমরা অভিনন্দন জানাচ্ছি, তারাও এ লড়াই লড়েছেন আদালতে। আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা সহযোগী। তবে যদি বলেন যে এই রায় কি সরকার কার্যকরী করবে, কিছুটা হলেও এতে আমরা কিন্তু খুব যে একটা খুশি হয়েছি তা নয়। কিন্তু তার কারণ হচ্ছে গিয়ে আমাদের দাবি 25% সীমাবদ্ধ ছিল না, আমাদের দাবি ছিল পুরো বকেয়াটা দিতে হবে, 100% দিতে হবে। সরকারের আইনজীবী তো অর্জুনবাবু বলছে কোমর ভেঙে যাবে। দেখুন, তারপর সেটা রিকনসিডার করে 25% করেছে। ঠিকই এইখানেই যেটা বলতে চাইছি আমরা, দেখুন, এ রাজ্য সরকারের কর্মচারীদের নিতান্ত প্রাপ্য পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আর্থিক অসঙ্গতি কোনো কারণ নয়, যে কারণে সব আদালত, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, 2টি আদালতই বলেছেন, মহামান্য আদালতের বিচারপতিরা বলেছেন যে আর্থিক অসঙ্গতি এটি কোনো কারণ হতে পারে না। কারণ হাইকোর্টে তারা আয় ব্যয়ের হিসেব চেয়েছিলেন, সে হিসেব দিয়েছে রাজ্য সরকার, ফলত তার ওপর দাঁড়িয়েই কিন্তু এই রায় হয়েছে। আসলে এই যে কর্মচারীকে তার ন্যায্য প্রাপ্য পাওনা থেকে বঞ্চনা করার সরকারি ষড়যন্ত্র, দিস ইজ পার্ট অফ আ গ্রেটার কনস্পিরেসি। ইয়েস, এটি একটি ষড়যন্ত্র বেশ রাজ্য সরকারের তরফ থেকে। কেন বলছি, দেখুন, তৃণমূল ক্ষমতায় আসার পর কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু এদেরকে সন্দিহান চোখে দেখেছে। তার কারণ এরা কর্পোরেট ওয়ার্ল্ডের প্রতিনিধি হিসাবে তো ভোটে জেতেননি। তখন কর্পোরেট ওয়ার্ল্ডকে তুষ্ট করার জন্য আমাদের মাননীয়া কতগুলি পদক্ষেপ নিলেন। তার মধ্যে একটি হলো সরকারি কর্মচারীর প্রাপ্য পাওনা দেব না। কেন? তার কারণ সরকারকে বলা হয় আদর্শ নিয়োগকর্তা, দ্য আইডিয়াল এমপ্লয়ার। কেন বলা হয়? তার কারণ হচ্ছে গিয়ে সরকার এর শুধুমাত্র সরকারটা চালানো এটাই কাজ নয়, সরকারের এটাও দ্রষ্টব্য যে আপামর রাজ্যবাসী যারা খেটে খাওয়া মানুষ, তারা যাতে তাদের ন্যায্য প্রাপ্য পাওনাটা তাদের নিয়োগকর্তার থেকে পায়, এটি দেখাও সরকারের কর্তব্য। অর্থাৎ শ্রম আইন প্রয়োগ করা সরকারের কর্তব্য। এখন সরকারি কর্মচারীদের যে বেতন ভাতার স্কেল,
সরকার যেটা বলেন অ্যাজ অ্যান আইডিয়াল এমপ্লয়ার, যে বেসরকারি মালিকদেরও এই একই স্কেল বা অনুরূপ স্কেলকে ফলো করতে হবে। এবার সরকারি যদি রাজ্য সরকারি কর্মচারীদের 50% মায়না না দেন, তাহলে কি বার্তা যায় বেসরকারি মালিকদের কাছে? বেশ, আমি 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 একটা প্রশ্ন আপনাকে করি অর্জুনবাবু। এই মুহূর্তে দাঁড়িয়ে জুন মাসের যা ডেডলাইন, যা সুপ্রিম কোর্ট বলেছেন, অনারেবল সুপ্রিম কোর্ট যা বলেছেন, আপনার কি মনে হয় যে 25%, আমি প্রথমে আপনাকে আমি লিগ্যাল পার্টে পরে আসছি, আপনারা পাবেন? দেখুন, সাদা চোখে যদি বলেন, খুব সাধারণভাবে যদি ব্যাপারটাকে বিশ্লেষণ করেন, না পাওয়ার তো কোনো কারণ নেই। শীর্ষ আদালত, এর ওপর তো আর যেতে পারবেন না মাননীয়া। তিনি গত 7 বছর ধরে এই মামলা চালিয়েছেন, স্যাট, হাইকোর্ট, ব্যাক টু স্যাট, আবার হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ হাইকোর্টের, সুপ্রিম কোর্ট, আর তো যাওয়ার জায়গা নেই। এবং শীর্ষ আদালতের রায় তিনি মানতে বাধ্য। তার কারণ হচ্ছে গিয়ে এই আমাদের এই তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার যে স্তম্ভগুলো থাকে, তার মধ্যে অন্যতম বৃহত্তম স্তম্ভ হচ্ছে গিয়ে কোর্ট। তার রায় মানতে বাধ্য সরকার। কিন্তু একটু বলে নিই, আমরা জানি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কিন্তু যখন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করে রিগার্ডিং ডিএ, তিনি বলেন আমি লিগ্যাল ম্যাটারে কোনো কমেন্ট করব না, আমি লিগ্যাল ম্যাটার লিগ্যালি দেখব। বলুন। উনি কিভাবে লিগ্যাল ম্যাটার দেখবেন আমি জানি না। তার কারণ হচ্ছে এর পরে আর কি লিগ্যাল স্টেপ নেওয়া আছে? 25% ক্ষেত্রে আর লিগ্যাল স্টেপ কিছু নেওয়ার নেই। কারণ আগস্ট মাসে, 3rd আগস্ট মোস্ট প্রবাবলি আবার শুনানি হচ্ছে। রাইট, ইন্টারিম অর্ডার দিয়েছে এটা। এটা ইন্টারিম অর্ডার। সেই শুনানিতে কি হবে তার ওপর দাঁড়িয়ে তিনি পরবর্তী লিগ্যাল স্টেপ নিতে পারেন। ওকে, কিন্তু এই ইন্টারিম অর্ডারের ওপরে তো রিভিউ হয়। বাট শি হ্যাজ নো অপশন। She has no option other than delivering what the court has directed. এইখানে আমি নেক্সট প্রশ্ন করব, আদার দ্যান যে কথাটা আপনি বললেন অর্জুনবাবু, সেক্ষেত্রে যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, আমরা এ নিয়ে অন্য অনুষ্ঠানও করেছি, আমাদের স্টুডিওতে আইনজীবী ছিলেন, কন্টেম্পট অফ কোর্ট হলে কিন্তু অন্যদিকে চলে যাবে, পুরো জিনিসটাই কিন্তু অন্যদিকে যাবে। সেখানে অর্থ দপ্তরের যারা আধিকারিক আছেন তাদেরকে এরকমও হতে পারে, যা আমাদের এখানে আইনজীবী যারা এসেছিলেন তারা বলেছেন, সশরীরে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়া হতে পারে, তারপর সেন্ট্রাল ইন্টারভেনশন হতে পারে, রাষ্ট্রপতির কাছে যেতে পারে, এবং লাস্ট অফ অল ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যেরকমভাবে আমাদের আইনজীবীরা বলছেন। আপনাদের কি অ্যাসেসমেন্ট, আপনারা কীভাবে দেখছেন? দেখুন, এই 355 ধারার কথা বলছেন, ফিনান্সিয়াল এমার্জেন্সি। আমরা না, আইনজীবীরা যারা বলছেন, আইনজীবীরা যদি কন্টেম্পট অফ কোর্ট, যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, সেক্ষেত্রে যদি আবার কর্মচারীদের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে এই 355 ধারা করে সরকারের ক্ষমতা খর্ব করে দেওয়া, রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করে দেওয়া, এটা ফেডারেলিজমের পক্ষে, এদেশের ফেডারেলিজমের পক্ষে শুভ নয়। এরকম হোক আমরা চাই না। আমরা চাই সরকার শীর্ষ আদালতের যে রায়, সে রায়টি মেনে আমাদের যে প্রাপ্য পাওনা সে পুরোটাই মিটিয়ে দিক। তার কারণ আর্থিক অসঙ্গতি সরকারের আছে বলে আমরা মনে করি না। গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি capable of paying the entire DA amount to the employees. এই যে সরকার বলে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, বিশেষ করে আপনি স্টুডিওর বাইরে আমার সাথে কথা বলছিলেন, যখন আপনি বলছিলেন যে সেখানে আপনারা যখন গেছিলেন অর্থ দপ্তরের সাথে কথা বলতে, কেন্দ্র তো টাকা দিয়েছে, এরকম তো আপনি আমাকে বললেন, এখানে তো কোনো ডিউজ নেই। ঠিকই 23 সালে ওই আদালতের নির্দেশেই যখন মুখ্য সচিব আমাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে, আমাদের মুখ্য সচিবের কাছে প্রথম প্রশ্ন ছিল যে ফিনান্স কমিশন নির্দেশিত যে অর্থ এ রাজ্যের প্রাপ্য, যার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতাও আছে, বেশ, সেই গোটা অঙ্কটা কি আপনারা পেয়েছেন? মুখ্য সচিব ভ্রুক্ষেপ না করেই বললেন, হ্যাঁ পুরোটাই পাওয়া গেছে। সুতরাং কেন্দ্রের কাছে কোনো কিছু ডিউ নেই। কেন্দ্রের কাছে কিছু ডিউ আছে কিনা আমাদের জানা নেই। দেখুন, এই যে কেন্দ্র রাজ্যের যে লড়াই, এর মধ্যে সরকারি কর্মচারী কেন ঢুকবে? ধরুন সাধারণ কর্মচারী আমরা, আমাদের তো এই
কে দিল কে না দিল এর মধ্যে দিয়ে ঢোকার আমাদের উপায়ও নেই। বাজেট আমাদের সঙ্গে পরামর্শ করে করা হয় না। কর্মসংস্থান সৃষ্টি যে সামাজিক প্রকল্প আমাদের জিজ্ঞেস করে করা হয় না। উই আর ইমপ্লিমেন্টার্স, আমরা সরকারি নীতিকে ইমপ্লিমেন্ট করি। ফলত এই তর্কে আমরা ঢুকবই না। আমরা দেখব আমাদের প্রাপ্য পাওনা কি আছে, সেই প্রাপ্য পাওনা তোমাকে মিটিয়ে দিতে হবে। আমি আপনাকে দুটো উদাহরণ দিই। সম্প্রতি দুটি রাজ্য, বিহার এবং উড়িষ্যা, 2% করে লেটেস্ট পজিশনের মহার্ঘ ভাতা তারা বিহারে তো ভোট সামনে 55% করে দিয়েছে। রাইট, 18% আর 55%, দেখুন তফাৎ। শুধু ভোট বললে তো হবে না, তার আগে তো 55 মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কথা বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে এই দুটো রাজ্য দিচ্ছে। বেশ বেশ বেশ। অথচ দেখলাম উড়িষ্যাতে 53টি এরকম সামাজিক প্রকল্প আছে, বিহারে অগুনতি আছে। তার মানে এই দুটো সরকার, তাদের যদি এই আর্থিক সঙ্গতি থেকে থাকে যে এই এত প্রকল্প চালিয়েও কর্মচারীর যে প্রাপ্য সেটা তারা সম্পূর্ণ মিটিয়ে দিতে পারে, তাহলে বাংলায় কেন হবে না? পশ্চিমবঙ্গের সরকারকে তাহলে এই স্বীকৃতি দিতে হবে। যদি বলেন যে তাদের টাকা নেই, যে সেটি একটি অপদার্থ সরকার, সে তার নিজের আর্থিক সঙ্গতিকে সৃষ্টি করতে অপারগ, তার অপদার্থতা, তাহলে সেটা বলুন। আসলে এসব কিছুই নয়। যেটা প্রথমেই বলছিলাম যে আসলে বাংলাকে একটা সস্তা শ্রমের বাজারে পরিণত করে কর্পোরেট লবিকে তুষ্ট রাখা, যাতে বেসরকারি মালিকরাও সরকারি পদক্ষেপ অনুসারে তাদের নিজেদের কর্মচারীদেরকেও কম মায়না দিতে পারে। দেখুন প্রমাণ, মানে আপনি চিপ লেবার কথা বলছেন। চিপ লেবার প্রমাণ দেখুন। সরকার ক্ষমতায় আসার পরেই ট্রেড ইউনিয়নগুলোকে প্রায় নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে। আসলে ট্রেড ইউনিয়ন মানে তো সরকারের সাথে নিয়োগকর্তার সঙ্গে দর কষাকষির সম্পর্ক। তো সরকার যদি ট্রেড ইউনিয়নের সঙ্গে কথাই না বলে, তাহলে ট্রেড ইউনিয়নের আর কোনো অস্তিত্ব থাকলো না। এক, দ্বিতীয়ত সব ধর্মঘটকে নিষিদ্ধ করে দিয়েছে। বেশ বেশ বেশ। অর্থাৎ কর্মচারী শ্রমিকদের যে পাল্টা প্রতিরোধ, সেটিকে তিনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। কেন? ধরুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মঘট, সেটার ক্ষেত্রেও নির্দেশ জারি হচ্ছে যে এই ধর্মঘটে যদি সরকারি কর্মচারী অংশগ্রহণ করে তার ডায়েজ নন হবে এবং তার মায়না কাটা যাবে। তো আমরা তো জানি যে কেন্দ্রের সরকার, কেন্দ্রের শাসক দল আর এ রাজ্যের শাসক দল একে অপরের সম্পূর্ণ বিরুদ্ধ অবস্থানে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মঘটকেও নিষেধাজ্ঞা জারি করার কারণ কি? এই যে সস্তা শ্রমের বাজার কর্পোরেট দুনিয়ার স্বার্থে উনি তৈরি করার চেষ্টা করছে। সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকে আমরা এই বিষয়টিকে চিহ্নিত করতে পেরেছিলাম। তাই আমাদের যদি তিনটি প্রধান দাবি দেখেন, মহার্ঘ ভাতার দাবি নট অনলি ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, যত বেতনভুক কর্মচারী আছেন সরকারি বেসরকারি নির্বিশেষে, আমরা সকলের জন্য এআইসিপিআই অনুযায়ী বা এআইসিপিআই আইডব্লিউ অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল রেট অফ ডিএ আমরা দাবি করছি। এক। দ্বিতীয়ত আমরা কি বলছি, যে দেখুন লক্ষ লক্ষ পদ শূন্য পড়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই 1.5 লক্ষাধিক পদ শূন্য পড়ে রয়েছে, সেখানে নিয়োগ হচ্ছে না। কিন্তু কাজটা কিভাবে হচ্ছে? অত্যন্ত অল্প দামে, অল্প মায়নায় কন্ট্রাকচুয়াল লেবার তারা নিয়োগ করছেন এবং তারা তাদের শাসক দলের অনুগত ব্যক্তিদেরই করছেন, যাতে কর্মচারীদের মধ্যে ঐক্যটা না গড়ে উঠতে পারে। এবং একই সঙ্গে তারা কি করছেন, এই পদগুলোকে শূন্য রাখছেন। সে টিচারদের ক্ষেত্রেও তাই, পুলিশের ক্ষেত্রেও তাই, সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও তাই। আর উল্টো দিকে এই অল্প মায়নার শ্রমিক নিয়োগ করে কাজটা তুলে নিচ্ছেন। তার মানে কি? অর্থাৎ গোটা ব্যাপারটাই, যেটা আমি প্রথমে আপনাকে বললাম, এ পার্ট অফ আ গ্রেটার কনস্পিরেসি। বেশ বেশ। অর্জুনবাবু, আমাদের শেষের দিকে আমাকে আমি 3টে কোয়েশ্চেন করব, 3টে প্রশ্ন করব। আমাদের এই স্টুডিওয়ে কিন্তু যারা শিক্ষক, যোগ্য চাকরিহারা শিক্ষক, এই মুহূর্তে
তারা বলছেন যোগ্য চাকরিহারা বিকাশ ভবনের সামনে কিন্তু এখনও, যখন আমরা এই অনুষ্ঠান শ্যুট করছি, এখনও তারা কিন্তু ধর্ণা দিচ্ছেন, বসে আছেন, আন্দোলন চলছে। সেখানকার শিক্ষক শিক্ষিকারা এখানে এসছেন। এখানে কিন্তু যখন আরজিকর মুভমেন্ট হয়েছিল, আরজিকর যে ঘটনা হয়েছিল আপনারা জানেন, সেখান থেকেও কিন্তু ডাক্তাররা, জুনিয়র ডক্টররাও কিন্তু এখানে এসছেন, জুনিয়র সিনিয়র সব। তাহলে অর্জুনবাবু, শিক্ষকরা রাস্তায়, যোগ্য অযোগ্য আমি ওই মাপকাঠিতে যাচ্ছি না, চিকিৎসকরাও রাস্তায়, তাহলে আপনারাও কি রাস্তায় বসবেন? আপনারা আন্দোলন করছেন শহীদ মিনারের পাশে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি আপনারা বলছেন সাদা মুখে বলতে গেলে সরকারের দেওয়া উচিত, বিকজ শি হ্যাজ নো অপশনস, বেশ সুপ্রিম কোর্টের ওপর আর কিছু নেই, ইন্টারিম অর্ডার যেহেতু। কিন্তু 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 যদি না দেয়, শহীদ মিনার থেকে সরে এসে আপনারা কি রাস্তায় বসবেন, নবান্নর সামনে ধর্ণা দেবেন, না নেক্সট মুভমেন্ট কি করবেন যদি না দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে? বলুন। হ্যাঁ, শান্তনুবাবু, আপনি খুব সঠিকভাবেই বলেছেন যে আমি এই শিক্ষিত অশিক্ষিত, যোগ্য অযোগ্যের প্রশ্নে যাচ্ছি না। সংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষকে এই সরকার রাস্তায় নামিয়ে দিয়েছে। তাদের কর্মস্থল থেকে তাদেরকে বের করে তাদেরকে রাস্তায় ফুটপাথে নামিয়ে দিয়েছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, যদি শীর্ষ আদালতের রায় সরকার না মানেন, আমরা প্রথম দিন থেকে যেটা বলে আসছি, আমরা সেটিকেই কার্যকরী করব। অবশ্যই নবান্ন অভিযান হবে, অবশ্যই নবান্নের সামনে শহীদ মিনারের অবস্থান নবান্নের সামনে স্থানান্তরিত হবে, এবং সেখানে শুধু রাজ্য সরকারি কর্মচারী, শুধু শিক্ষকেরা থাকবেন না, সেখানে থাকবে পশ্চিমবঙ্গের আপামর শ্রমজীবী মানুষ। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের থেকে প্রথম দিন থেকে আমরা দাবি করছি যে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর জন্য শুধু সরকারি কর্মচারী নয়, গোটা পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষ তারা অ্যাফেক্টেড হচ্ছেন। ফলত আমরা ডাক দেব, গোটা শ্রমজীবী মানুষের কাছে ডাক দেব যে ন্যায্য প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে, সরকারি শূন্য পদে লোক নিয়োগের দাবিতে, এবং অনিয়মিত কর্মচারী এই কন্ট্রাকচুয়াল প্রথা বিলোপের দাবিতে গোটা শ্রমজীবী কমিউনিটির রুটি রুজির দাবিতে আসুন আমরা নবান্ন অভিযান করি, নবান্নের সামনে নিয়ে যাই আমাদের প্রতিরোধ। তাহলে এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের যারা সাপোর্ট বলা যায়, যারা রাজ্য সরকারের এমপ্লয়ি বলা যায়, কর্মচারী বলা যায়, তারাই রাজ্য সরকারের হেডকোয়ার্টার বলতে নবান্নর সামনে কি আপনারা যাবেন, এবং সেখানে আপনারা সব ধরনের, সব শ্রেণীর, সব মানুষকে পাশে চাইছেন যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, তাই তো আপনি মিন করলেন? একদমই তাই। এবং অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব বসেই আমরা এই সিদ্ধান্ত নেব, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এবং আশা করা যায়, যেটা আন্দাজ করা যায়, আমরা এই সিদ্ধান্তই নেব, নবান্ন অভিযানের সিদ্ধান্তই নেব। তার কারণ এছাড়া আর অন্য কোনো পথ থাকবে না আমাদের হাতে। যদি শীর্ষ আদালতের রায়কেই সরকার না মানেন, তাহলে এছাড়া পথ নেই। রাস্তার লড়াইয়ে টানা ধর্মঘটের মধ্যে দিয়ে সরকারকে বাধ্য করতে হবে, এবং সেই জন্য ব্যাপক শ্রমজীবী মানুষের সমর্থন। বেশ, অরুণবাবু, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে আপনারা যা কোর্ট ইন্টারিম অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, দেখা যাক এখন আলটিমেটলি কি হয়, এবং আপনাদের আবির খেলা এবং মিষ্টিমুখ কতটা সার্থক হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের এই পর্ব দেখবার জন্য এবং দেখার বিষয় আমাদের প্রত্যেকে কিন্তু অপেক্ষা করে আছি, অর্থাৎ আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন, সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু তাদের কলকাতার কনভেনার অর্জুন সেনগুপ্ত আপনাদের আজকে বললেন যে যদি এই 25% দিয়ে না দেওয়া হয়, যেটা সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডার, তাহলে কিন্তু আগামী দিনে তারা নবান্ন অভিযান করবেন এবং নবান্নর সামনে ধর্ণা দেবেন, যেখানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে তারা পাশে চাইছেন। এবং ঠিক কথা বললো আপনি যেভাবে বললেন। এবং আমাদের এখন দেখবার বিষয় যে আলটিমেটলি সরকার কি করে, রাজ্য সরকার কি করে, মানবিক সরকার কি করে তাদের সরকারি কর্মচারীদের জন্য দিয়ে নিয়ে। আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। অন্যান্য সব খবর এবং পর্বের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।